নিরাপত্তা বলতে আপনি কি বোঝেন? ধরা যাক কোনো একটি কারণে কারোর সাথে ভীষণ শত্রুতা তৈরি হলো আপনার। হতেই পারে যে এই শত্রুতার জের ধরে ঘরে বাইরে সব জায়গাতেই নিরাপত্তাহীনতায় ভুগতে পারেন আপনি। এমন শত্রুতা ছাড়াও নিজের অজান্তে আপনি যদি কারো পথের কাঁটা হয়ে দাঁড়ান, তবে সে কাঁটা সরিয়ে দিতে আপনার যে কোনো ক্ষতি যে কোনো সময় করে বসতে পারে সে। এমন শত্রুতার ক্ষেত্রে বেশিরভাগ সময় আপনি হয়তো অনুমান করে নিতে পারবেন অথবা আগেই বুঝে উঠতে পারবেন, কিন্তু এমন কিছু অপরাধ বা শত্রুতা আছে যা আপনাকে ঘরের বাহির হলে আতঙ্কে রাখে। সবচেয়ে অবাক ব্যাপার হলো শত সতর্কতাও আপনার যে কোনো সময় ব্যর্থ হয়ে যেতে পারে এক্ষেত্রে। কিন্তু যারা আপনার সাথে এই শত্রুতা বা অপরাধ করবে তাদের কাউকেই আপনি চেনেন না, আপনাকেও তারা চেনে না বেশিরভাগ সময়। বুঝতে পারছেন কোন বিষয়ে কথা বলছি? ছিনতাই। কোনো একটা পরিকল্পনা করে নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে রাস্তায় নামবেন আপনি, আর মাঝপথে আচমকা অন্যের পরিকল্পনার শিকার হতে হবে। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ভেস্তে যাবে আপনার সবকিছু। না, অমূলক কোনো ভয় দেখানোর জন্য যেসব কথা বলছি না তা আপনারা নিজেরাই বুঝতে পারছেন। শুধু রাজধানী ঢাকার কথা ধরলেই এই শহরে এমন কেউ কে আছে যে নিজে অথবা তার পরিচিত কেউ কখনোই চিন্তায়। আলম লোপা বলছিলেন মগবাজার থেকে রিকশায় আজিমপুর যাবার পথে শাহবাগ পুলিশ কন্ট্রোল রুমের সামনে কিভাবে ছিনতাইকারীর কবলে পড়েন তিনি। রিকশায় আমার তো মাথা পেঁচানো ছিল, বারবার ফোন আসতেছিল দেখে ফোনটা উঠে আমি পিক করছি। কয়েক সাথে সাথে দেখি যে পেছন থেকে কেঁদে থাপ্পা দিয়ে ফোনটা নিয়ে নিচ্ছে। মানে পুলিশের কনস্টেবল ওরা ছিল, কিন্তু কেউ কোনো কিছু করতে পারেনি। লোপার চিৎকারে কেউ সাড়া দেয়নি, না পথচারী না ট্রাফিক পুলিশ। এইখানে যখন আমি দেখছি লক্ষ্য করি তখন দেখি প্রায় ৩-৪ জন ছিল এখানে। তার মানে একজন দুইজন ছিনতাই করে আর পুরো চক্র আশেপাশে ছড়িয়ে থাকে। আমি ধরছি হচ্ছে রমনার ভেতরে যায়। আমি বারবার বলতেছিলাম যে ওখানে কি মামলা করব না জিডি করব, ওনারা বলতেছে আপনারা জিডি করে রাখেন। লোপাকে নিয়ে শাহবাগ থানায় গেলে জানা গেল ঘটনার ঘন্টা দুয়েকের মধ্যেই ছিনতাইকারী দুজনকে পুরনো একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। অথচ রানা আর শহীদুল নামের ছিনতাইকারী দুজনকে পুলিশে দিয়েছে লোপা নিজেই। মোবাইল ছিনতাই হয়েছেও তারই। অপরাধ সুনির্দিষ্ট, কিন্তু মামলা নেওয়া হলো না, নেওয়া হলো জিডি বা সাধারণ ডায়েরি। আবার ছিনতাইকারী দুজনকে আদালতে পাঠানো হলো অন্য মামলায়। এমন কেন? দেখি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কি বলেন। এই যে আসামিটা তোমরা কোর্টে পাঠিয়ে দিলা, এর দরকার ছিল কোর্টে পাঠানো। ওসির নির্দেশে মামলা হলো ছিনতাইকারীদের নামে। 2 দিনের রিমান্ড মঞ্জুর করলো আদালত। পরের দিন কারাগার থেকে রানা আর শহীদুলকে আনা হলো শাহবাগ থানায়। রানা আর শহীদুলকে নিয়ে লোপার মোবাইল উদ্ধারে নামলো পুলিশ। দলনেতা গাফফারকে খুঁজে পাওয়া গেল না বটে, কিন্তু ছিনতাইকারীদের দেখানো জায়গায় অর্থাৎ সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে পরিত্যক্ত একটি ভ্যানের ভেতর থেকে লোপার মোবাইল ফোনটি পাওয়া গেল। এই মোবাইলটা সেদিন যে ছিনতাই করছিল সেই মোবাইল। ক্যামেরার চোখ নজর রেখেছিল বলে হয়তো লোপার মোবাইল ফেরত পাওয়া গেছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এমন ঘটনা ঘটে না। ছিনতাইয়ের মতো অপরাধ যারা করে তারা শুধু মানুষের মোবাইল বা টাকা পয়সায় ছিনিয়ে নেয় না, কখনো কখনো মানুষকে মানসিকভাবে এতটাই বিপর্যস্ত করে দেয় যে জীবনভর একটা আতঙ্কিত মানুষে পরিণত হয় কেউ কেউ। জ্যাকলিন এলিজাবেথ মজুমদার। ইচ্ছে করেই তাকে ভীষণ একটা চাপের মধ্যে ফেলে দিয়েছি আমরা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র পার হয়ে নির্বাচন কমিশন অফিস চত্বরের দেয়াল ঘেঁষে যে রাস্তাটি মিরপুরের দিকে গেছে, সেই রাস্তায় রাতের বেলা হাঁটা চলা করতে বলা হয়েছে তাকে। আমাদের ইচ্ছে পূরণ করতে জ্যাকলিন হাঁটছেন বটে, কিন্তু দেখলেই বোঝা যাচ্ছে কতটা ভিড়। পর এই রাস্তা দিয়ে হাঁটা তো দূরের কথা, রিক্সা যাতায়াত বন্ধ করেছেন। আমার ফোনে 2টা ব্যাগ ছিল, ল্যাপটপের ব্যাগ ছিল এবং আমার নিজের ব্যাগ ছিল। তো ওটাই সে নেওয়ার চেষ্টা করছিল। তো যেহেতু ব্যাগটা আমার হাতে পেঁচানো ছিল, তো ওই কারণে আমি পুরো পড়েই যাই এবং সঙ্গে সঙ্গে আমার পাটা ওখানেই ভেঙে যায়। জ্যাকলিন পথ এড়াতে পারেন, কিন্তু রাজধানীর পল্লবীর কালাপানি এলাকার শাহিদা বেগম জীবন যন্ত্রণা এড়াবেন কিভাবে? কারণ
গত 9 এপ্রিল ছিনতাইকারীদের আঘাতে নিহত হয়েছে তার বড় ছেলে সাগর। সাগর বাউল শিল্পী ছিল। আমার পোলা কইছে ভাই আমার তো 10টা টাকা আমার কাছে নাই, আমার মারতে লিয়ে চলি, আমি সপ্তাহে একদিন কাম করি ভাই, আমার তো টাকা চাইছ না। কয় না তোর মেয়েরই হলাম, তোর আর রাহুম না দুনিয়াতে। অনেক কষ্টই করতেছি, ছেলেটাই দিই তো এই কামটা দিই তো খাইতাম। মাত্র 10 টাকার জন্য একজন মানুষের জীবন নিয়ে ছিনতাইকারীদের কি লাভ হয়েছে সেটা তারাই ভালো বলতে পারবে। কিন্তু ছেলেকে হারিয়ে একজন শাহিদা বেগম কেমন থাকে তা ওই ছিনতাইকারীদের দেখানো দরকার। আইনের ভাষায় ছিনতাই বলে কোনো কিছু নেই, আছে দস্যুতা। ঢাকা মেট্রোপলিটন পুলিশ বা ডিএমপি রাজধানীতে ঘটে যাওয়া বিভিন্ন ধরনের অপরাধের হিসাব নিকাশের একটি রেকর্ড বা তালিকা সংরক্ষণ করে। সেই তালিকায় নজর রাখলে কোনো নির্দিষ্ট ধরনের একটি অপরাধের গতি প্রকৃতি সম্পর্কে ধারণা পাওয়া যায়। সেই তালিকায় রাজধানীতে ছিনতাই বা দস্যুতার যে রেকর্ড পাওয়া যায় তা এই প্রায় 2 কোটি মানুষের শহর হিসেব করলে একেবারেই নগণ্য। কিন্তু আসলে কি তাই? ঢাকা মেট্রোপলিটন পুলিশের ছিনতাই বা দস্যুতা সংক্রান্ত তথ্য বলছে এবছরের জানুয়ারি মাসে 19টি, ফেব্রুয়ারিতে 20টি, মার্চে 26টি এবং এপ্রিলে 19টি ছিনতাই বা দস্যুতার ঘটনা ঘটেছে রাজধানীতে। বছরের হিসেব করলে মাসে গড়ে 19 থেকে 20টির বেশি ছিনতাই বা দস্যুতার ঘটনা ঘটে না ঢাকায়। কিন্তু হাসপাতাল সূত্র বলছে ঢাকায় প্রতি মাসে গড়ে 76 জন ছিনতাইকারীর কবলে পড়ে আহত হয়ে চিকিৎসা নেয়, যা পুলিশের রেকর্ডের চেয়ে 3 গুণ বেশি। আবার আহত হয়ে হাসপাতালে যায়নি বা অভিযোগ নিয়ে থানাতেও যায়নি এমন ছিনতাইয়ের ঘটনার সঠিক হিসাব কারো কাছেই নেই। কিন্তু বাস্তব সংখ্যা আর পুলিশের তালিকায় ছিনতাইয়ের পরিমাণের মধ্যে এত পার্থক্য কেন? ছিনতাই নিয়ে অনুসন্ধান করতে নেমে একটা নতুন তথ্য জানা গেল। দাপ্তরিকভাবে ছিনতাইকারীদের হালনাগাদ কোনো তালিকা নেই পুলিশের কাছে। 2-1 কর্মকর্তা ব্যক্তিগতভাবে কিছু তালিকা তৈরি করেন। রাজধানীর কোতোয়ালি থানার একটি তালিকায় দেখা যাচ্ছে সেখানকার সকল তথ্য 2009 সালে সর্বশেষ নবায়ন করা হয়েছে। ছিনতাইকে ছিনতাই বা দস্যুতা হিসেবে রেকর্ড না করলে হয়তো পুলিশের ভাবমূর্তি বাড়ে বা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে এমন বোঝা যায়। কিন্তু তাতে এই আচমকা অপরাধের শিকারদের কোনো লাভ হয় না, মানুষের আতঙ্ক কমে না। অনুসন্ধানে এতক্ষণ আমরা যেসব বিষয়ের দিকে নজর দিয়েছি, এবার নজর দিব তার ঠিক বিপরীত দিকে, অর্থাৎ ছিনতাইকারীদের দিকে। এই ব্যক্তি একজন পেশাদার ছিনতাইকারী। গত 7-8 বছর ধরে রাজধানীর মোহাম্মদপুর এলাকার একটি সংঘবদ্ধ চক্রের সদস্য সে। চেহারা না দেখানোর শর্তে ভেতরের সব গল্প বলে দিতে রাজি হয়েছে। পেশাদার ছিনতাইকারী হয়ে ওঠার গল্পগুলো শুনতে চাই তার কাছে। ফ্রেন্ড সার্কেল যারা ছিল ওরা দেখতাম দামি দামি সেট, পকেটে টাকা থাকতো সবসময় ভরা। যেদিন নিজে করলাম তখন টাকা যখন আসলো তখন নিজের কাছে ভালো লাগলো। এই ছিনতাইকারীর কাছ থেকে আরো অনেক কিছু জানা যাবে। 4000। শুধু ছিনতাই সম্পর্কে এতগুলো তথ্য নয়, চাইলে আপনিও জানতে পারবেন এই রাজধানীতে কোথায় কোথায় নিয়মিত ছিনতাই হয়। হয়তো অনেকেই নিজের অভিজ্ঞতা থেকে জানেনও ব্যাপারটি। এত সব তথ্য জেনে আপনার জ্ঞান কতটুকু বাড়লো? যতই বাড়ুক, আমরা বলছি বিষয়টি হাস্যকর, কারণ এতগুলো সুনির্দিষ্ট তথ্য জানার পরও এমন অপরাধ একেবারে কমিয়ে ফেলতে সমস্যা কোথায়? ছিনতাইকারী আটক হয়, জেল হাজতে যায়, জামিনে বেরিয়ে আসে, আবার ছিনতাই করে। কখনো ধরা পড়লে শারীরিক নির্যাতন সহ্য করাটাও তাদের অভ্যাস। ছিনতাইকারী দুজন বলছে আর এই পথে নামবে না তারা। কিন্তু মোহাম্মদপুরের ওই ছিনতাইকারী তো ভিন্ন কথা বলছে। এখন আমরা যদি পথ থেকে ফেরার চেষ্টা করলেও পারি না। কেন পারি না? যে পুলিশ, আর ওর টাকা দিতে হলে তো আমাকে করতে হবে। ব্রিজের নিচে ছিনতাইকারীদের 3টি আস্তানা গড়ে উঠেছে নদীর তীর ঘেঁষে। আস্তানাগুলো ভাঙারির দোকান হিসেবে পরিচিত। নিয়ন্ত্রণ করে সাবের নামের একজন। প্রকাশ্যে ঘর দুটি ব্যবহার করে সিরাজ নামে ছিনতাইকারী চক্রের এক দলনেতা। সেখানে রাত দিন 24 ঘন্টা জাতীয় পতাকা উত্তোলিত থাকে। সাবেরকে নদীর এক পাশে বসে আড্ডা দিতে দেখা গেল। ক্যামেরার নজর এড়াতে এক সময় কেটে পড়ল সে। পরে ভিন্ন পরিচয়ে খুঁজে বের করা হলো তাকে। তদন্ত করে দেন, যদি চুল পরিমাণ আমার কোনো নলেজ পান। আমাদের অনুসন্ধান বলছে পশ্চিম পাঁচটা
লিটন আর মুস্তাকিনের নিয়ন্ত্রণে। চিন্তা হয়, ডাকাতি হয়, রিটার্নের জন্য। হ্যাঁ, রিটার্ন। রাতের বেলা লিটনের আস্তানার আশেপাশে নজর রাখলো তালাশ টিম। আচমকা একটা ঘটনার সামনে এসে গেল। টহলরত পুলিশ তো এই ব্যাপারে লাজবাব। আচ্ছা, ছিনতাইকারীরা কি কখনো ছিনতাইয়ের শিকার হয়? সিলভার কালার একটা এলিয়ন গাড়ি ব্রেক করলো, তার পিস্তল ঠেকালো একটা, আর চাপাটি ঠেকালো আমাকে, বলে যা আছে দিয়ে যায়। এমন কি মনে হচ্ছে যে ছিনতাইকে খুব ছোট মাপের একটি অপরাধ মনে করে কম গুরুত্ব দেওয়া হচ্ছে? একজন ছিনতাইকারীও যেখানে নিজেকে অন্য ছিনতাইকারীর হাত থেকে রক্ষা করতে পারে না, সেখানে এমন কোন সাধারণ মানুষ কি আছেন যিনি নিশ্চয়তা দিয়ে বলতে পারবেন যে তিনি কখনোই ছিনতাইয়ের শিকার হবেন না? 4 মিনিট পর আসছে। প্রায় সূক্ষ্ম পরিকল্পনা নিয়ে মাঠে নামে ছিনতাইকারীরা। আপনার আশেপাশে ছায়ার মতো মিশে থাকবে, হয়তো বুঝে উঠতে পারবেন না যে আপনার উপর নজর রাখা হচ্ছে। এদের পরিকল্পনা এমন ভাবে সাজানো থাকে যে পরিস্থিতি সামলাতেও আশেপাশে লোক থাকে তাদের। মাত্র কয়েকদিন আগে অদ্ভুত এক ঘটনার মুখোমুখি হয়েছেন সুরভি। অফিসে আসার জন্য সিএনজিতে উঠলাম। কুড়িল যে ফ্লাইওভারটা আছে ওই কাছাকাছি এসে সিএনজি স্টার্টটা হঠাৎ করে নিচ্ছিল, আবার বন্ধ হয়ে যাচ্ছিল। আমার পর বললো যে আপা সিএনজি একটু ডিস্টার্ব দিচ্ছে, একটু নামেন, একটু দেখবো গ্যাস ঠিক আছে কিনা। 2 মিনিট কি যেন দেখলো ভিতরে, দেখার পরে বললো যে হ্যাঁ ঠিক আছে আপনি উঠেন। উইদিন এ সেকেন্ড একটা হঠাৎ করে একটা বোরকা পরা মহিলা এসে মানে ঢুকলো ভিতরে, আর সঙ্গে সঙ্গে সিএনজিলা গেটটা লাগায় সিএনজিনে স্টার্ট। মহিলা এই সময় চাকু বের করলো। সিএনজিলা বললো যে যা আছে দিয়ে দেন, না হলে কিন্তু আপনার সিএনজিনে এমন জায়গায় টান দিব কেউ খুঁজেও পাবেন আপনাকে। উনি জাস্ট আমার ব্যাগের মধ্যে নিজেই হাত দিয়ে, আমার মানি ব্যাগে টাকা ছিল, 2টা মোবাইল ছিল, আর আমার ক্যামেরাটাও নিল, নিয়ে আস্তে করে সিএনজিটা স্লো করে নামিয়ে দিয়ে চলে গেল। ট্যাক্সিটাকে ব্যালেন্স করবে কেউ যে তোমার এই জিনিসটা তুমি এখানে এসে রাস্তার মধ্যে বন্ধ করে নিও কিংবা ডিস্টার্ব করে নিও সিএনজিটা। সিএনজি চালকের সঙ্গে হ্যাঁ, একটা কথা থাকে তাদের সাথে। গোপনে একটা সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেল। তার ভিত্তিতেই মিরপুর এলাকায় বোরখা পরা এক মহিলার উপর নজর রাখলো তালাশ টিম। আমাদের তথ্য বলছে এই মহিলা ছিনতাইকারী, কিন্তু আমরা যে নজর রাখছি সেটা সে সম্ভবত বুঝতে পেরেছে, তাই সটকে পড়তে লাগলো সে। কিন্তু তালাশ টিম নজর সরায়নি। রিকশা নিয়ে মিরপুর বেড়িবাঁধ ধরে সামনে এগিয়ে যাচ্ছে। প্রায় 3 কিলোমিটার যাবার পর রিকশা থেকে নামলো সে। তারপর শুরু হলো কথা। ছুরি ধরি বা ভয় দেখাই। টাকাটা কি পুরোটাই আপনার পান না? না না না, সে টাকাটা পুরোটাই আমি পাই না। পুলিশ তো ওরা তো মানে ওদেরকেও আমাদের কিছু দিতে হয়। যে আপনি আজকে আমাকে ফলো করছেন, তো উনি আমাকে ফোন দিয়ে বললো যে তুমি ওখান থেকে সরে যাও। মামি ড্যাডির ছেলেরা যারা চকলেট, ওরা হলো গুলশান, উত্তরা, ধানমন্ডির ছেলেরা। বাবার লাইসেন্স বা পিস্তল হয়তো বা কিংবা নিজেদের পিস্তল, অবৈধ পিস্তল, এইটা নিয়ে আসা কি করে ওরা রাত্রেবেলা 12টা-1টার দিকে বের হয়ে মানুষদেরকে ঠেকায় হয়তো বা গুলি করবে, আর নিজে টাকা পয়সা দিয়ে দিলে আর কিছু করবে না। এসব দলের যাদের কাছে অস্ত্র থাকে তারা সবাই রাস্তায় ওঁত পেতে থাকে না। অনেক সময় মানুষের বাড়িতে এবং ব্যবসা প্রতিষ্ঠানেও হামলে পড়ে। সকাল 6:15 প্রায় একটা পোশাক কারখানার সামনের রাস্তায় মানুষের ব্যস্ততা তখনও পুরোপুরি শুরু হয়নি। 6:20 দিকে একটা পিকআপ ভ্যানের আড়াল থেকে সাদা কাপড়ে মুখ ঢাকা একজন এগিয়ে এলো পোশাক কারখানাটির দিকে। নিরাপত্তা রক্ষীর সাথে কি যেন কথা হলো, তারপর গেটের ভেতরে ঢুকে গেল। কিছুক্ষণ পর এবার ডান পাশ থেকে এলো আরেকজন। এই ছবি থেকে পুলিশ নিশ্চিত হয়েছে সাদা কাপড়ে মুখ ঢাকা অস্ত্রবাজের নাম পাপ্পু, পরিচিত শুটার পাপ্পু নামে। ছিনতাই, ডাকাতি আর খুন করা তার মূল পেশা। পুরো রাজধানী নাকি তার কর্মক্ষেত্র। পাপ্পু আমি প্রথম লাইফে একটা মার্ডার মামলা খেয়েছিলাম, আমার এক ফ্রেন্ড মারা গেছিল। পরে ওই মামলাটা খাওয়ার পরে আমি 3 বছর জেলে আসছিলাম। বাইরে হওয়ার পরে মাসুম নামের এক ভাই আমার সহযোগিতা করছে, আমার হাতে অস্ত্র তুলে দিছিল। তখন সেই অস্ত্রের কারণে আমি তখন